গট ইট। আচ্ছা, প্রথমে বলে নেই যে এই প্রেজেন্টেশনটা আমার নিজের বানানো না, এই প্রেজেন্টেশনটা explain.co নামে একটা কোম্পানির বানানো, তাদের স্লাইড শেয়ার থেকে তাদের এই প্রেজেন্টেশনটা আমি পেয়েছি এবং আমার মনে হয়েছে যে এর চেয়ে চমৎকার প্রেজেন্টেশন অনলাইন রেপুটেশনের উপরে আসলে এর এর চেয়ে চমৎকার প্রেজেন্টেশন আমার চোখে পড়েনি। ওয়েল, সরাসরি চলে আসি অনলাইন রেপুটেশন অন স্টেরয়েডস। মূলত হচ্ছে যে অনলাইনে হচ্ছে যে মূলত চারটা বিষয়, একটা ব্র্যান্ড বিল্ডিং এর চারটা বিষয় নিয়ে আমরা কাজ করি, সেটা হচ্ছে যে ফেম, ইয়োর ব্র্যান্ড, কন্টেন্ট এবং এজেন্ডা। এই চারটা পজিশনের উপরে বা এই চারটা কম্পোনেন্টের উপরে বেস করেই আমাদের হোল ব্র্যান্ডটাকে হচ্ছে যে আমরা কন্ট্রোল করার চেষ্টা করি। আমরা যারা ব্র্যান্ড ম্যানেজার হিসেবে কাজ করি বা ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করি, তারা এই ব্র্যান্ডটাকে কন্ট্রোল করার চেষ্টা করি। এবং অনেক সময় আমরা মনে করি যে আমরা আমাদের ব্র্যান্ডটাকে কন্ট্রোল করতে পারি, বাট ব্র্যান্ড ইজ নট আ কন্ট্রোলেবল, মানে এটাকে কন্ট্রোল করা যায় না ব্র্যান্ডটাকে। অনেক এই ব্র্যান্ডটাকে ম্যানেজ করে নিয়ে হচ্ছে যে মানুষের সামনে প্রেজেন্ট করতে হয়। কারণ ব্র্যান্ড হচ্ছে যে একটু করে শর্ট করে একটু চলে আসি যে আমার সম্পর্কে বা আমার কোম্পানি সম্পর্কে বা আমার প্রোডাক্ট সম্পর্কে মানুষ যা ভাবে বা তাদের হচ্ছে যে যে ধারণাটা থাকে, সেটাই হচ্ছে যে আমার ব্র্যান্ডিং। আমার লোগোটা আমার ব্র্যান্ডিং না, আমার সার্ভিসটা আমার ওই অর্থে ব্র্যান্ডিং না, আমার হচ্ছে যে আদার যে হচ্ছে যে নাম ডাক আমি বলছি যে আমি ভালো বা আমার প্রোডাক্টটা ভালো, আমার সার্ভিসটা ভালো, এগুলো আমার ব্র্যান্ডিং না। আমার এই নামটা সম্পর্কে যেমন যদি হচ্ছে যে অ্যাপেল শব্দটা শুনি, তাহলে হচ্ছে যে ম্যাকবুক শব্দটা যদি শুনি, তাহলে যে অনুভূতিটা আমার ভিতরে হয় বা একজন সাধারণ মানুষের ভিতরে হয়, সেই অনুভূতিটার নামই হচ্ছে ব্র্যান্ড। ফর দ্যাট রিজন আমরা সবসময় বলি ব্র্যান্ডকে কন্ট্রোল করা যায় না, তাকে ম্যানেজ করে নিতে হয়। তো এই যে ব্র্যান্ডকে হচ্ছে যে কন্ট্রোল করা যায় কি যায় না এবং কোন কোন লেভেলে কন্ট্রোল করা যায় এবং সেটার সাথে অনলাইন রেপুটেশন ম্যানেজমেন্টের আসলে সম্পর্ক কোন জায়গায়, সেই জায়গাগুলো নিয়ে আমরা মূলত আজকে ডিসকাস করব। বেসিক্যালি উই লিভ ইন আ সোশ্যাল ওয়েব ওয়ার্ল্ড। আমরা এই যুগে এসে, ডিজিটাল এইজে এসে আমরা সবসময় সোশ্যাল ওয়েব ওয়ার্ল্ডে বাস করছি। আমরা সোশ্যাল মিডিয়ায় বাস করছি না শুধুমাত্র, বা শুধুমাত্র ওয়েব ওয়ার্ল্ডে বাস করছি না। এই টোটাল ইকোলজিটাকে আমরা বলছি সোশ্যাল ওয়েব ওয়ার্ল্ড। এর মধ্যে লিঙ্কডইন আছে, গুগল আছে, ইউটিউব আছে, ফেসবুক আছে, টুইটার আছে, আরো অনেক ধরনের সোশ্যাল মিডিয়া গুলো মিলেই হচ্ছে যে সোশ্যাল ওয়েব ওয়ার্ল্ড বলা হচ্ছে। লেটস গেট টু নো ইজ টুগেদার। উই লাভ বেসিক্যালি স্টোরিজ। আমরা গল্প করতে ভালোবাসি, গল্প বলতে ভালোবাসি, গল্প শুনতে ভালোবাসি। স্টোরি টেলিং ইজ আ ফান্ডামেন্টাল ওয়ে অফ হিউম্যানস এক্সপ্রেশন। আমরা যখন একজন আরেকজনের সাথে কথা বলি, একজন আরেকজনের সাথে ইন্টারাকশন করি, তখন আমরা হচ্ছে যে নিজেদের গল্পগুলোকে বিনিময় করি, রাইট? এবং উই অ্যাকচুয়ালি লাভ ট্রু স্টোরিজ। একটা কেস স্টাডি দিয়ে শুরু করি, সেটা হচ্ছে যে ইউনাইটেড এয়ারলাইন্স, ওয়ার্ল্ডের রেপুটেটেড এয়ারলাইন্স কোম্পানিগুলোর মধ্যে একটা। সেই ইউনাইটেড এয়ারলাইন্স এর সাথে একটি গিটারের ক্লাশ বাদে, একটি গিটারের বিরোধ বাদে, এবং এই বিরোধে কি ঘটনা ঘটে সেই বিষয়গুলো আমরা একটু দেখব। মার্চ 2008-এ মিউজিশিয়ান ডেভ ক্যারল ইউনাইটেড এয়ারলাইন্স এর ফ্লাইটে করে হচ্ছে যে ওহামা থেকে হচ্ছে যে যাত্রা শুরু করে এবং হচ্ছে যে তার সাথে $3,500 একটি গিটার ছিল। উনি হচ্ছেন যে যেটা ক্লেম করলেন যে হি ক্লেমস হি উইটনেস ব্যাগেজ বিং থ্রো রাফ হ্যান্ডেলড ডিউরিং স্টপ ওভার ইন শিকাগো। অ্যাজ আ রেজাল্ট হিজ গিটার ওয়াজ ব্রোকেন। মজার বিষয় বলি হচ্ছে যে আমাদের বাংলাদেশে আমরা খুব ক্লেম করি যে আমাদের হচ্ছে যে এয়ারপোর্টে যখন আমরা চেক ইন করি বা চেক আউট করি, তখন এই যে লাগেজ গুলো হচ্ছে যে খুব ছুঁড়ে ছুঁড়ে ফেলা হয়। এটা শুধু আমাদের বাংলাদেশেরই হচ্ছে যে বাস্তবতা না, এটা কম বেশি সারা বিশ্বের অনেক ম্যাক্সিমাম এয়ারপোর্টেরই বাস্তবতা এইগুলো, যে হচ্ছে যে এই লাগেজ গুলো হচ্ছে যে খুব রাফলি হ্যান্ডেল করা হয়। এবং এই রাফলি হ্যান্ডেল করার কারণে ওনার যে $3,500 দামের যে গিটারটা ছিল, এই গিটারটা ভেঙে যায়। গিটারটা ভেঙে যাওয়ার পর ডেভ ক্যারল যেটা করেন সেটা হচ্ছে যে উনি ইউনাইটেড এয়ারলাইন্স এর সাথে কন্ট্যাক্ট করা শুরু করেন এবং তাদেরকে মানে দাবি করেন যে ঠিক আছে, আমার গিটারটা ভেঙে গিয়েছে, তোমরা আমাকে হচ্ছে যে $1,200 হচ্ছে যে একটা মানে রিএম্বার্সমেন্ট দাও, যাতে করে হচ্ছে যে আবার হচ্ছে যে ক্ষতিপূরণটা আমি পাই। বাট ইউনাইটেড এয়ারলাইন্স এটা রিফিউজ করলো এবং সেটা তারা বলতে থাকলো যে তাদের এই প্রসেস ক্লেমটা হচ্ছে যে 24 ঘন্টা পরে করা হয়েছে এবং যেহেতু তাদের রুলস অনুসারে 24 ঘন্টা পরে করা কোনো ক্লেম তারা একসেপ্ট করতে পারবে না। ডেভ ক্যারল যেটা করলো, ডেভ ক্যারল একজন মিউজিশিয়ান ছিলেন এবং উনি তার নিজের পাওয়ারটাকে দিয়ে যত দূর যাওয়া পসিবল তত দূর গেলেন এবং হচ্ছে যে উনি মানে যতভাবে হচ্ছে যে কমিউনিকেট করা দরকার, যতভাবে ওনাদেরকে হচ্ছে যে মোটিভেট করা দরকার বা যত জায়গায় হচ্ছে যে মেইল করা দরকার, ফোন করা দরকার, সবভাবে উনি ট্রাই করেছিলেন। বাট ইউনাইটেড এয়ারলাইন্স শেষ পর্যন্ত একটাই শব্দ বলেছিল, নো। জানুয়ারি 2009
after 9 months of unsuccessfully trying to reach an agreement with United Airlines, যেটা করলেন সেটা হচ্ছে যে ডেভ ক্যারল হচ্ছে যে ফোন কলস ইমেলস এগুলো দিয়ে যখন হচ্ছে ট্রাই করেও পারলেন না, তখন উনি যেটা করলেন একটা গান লিখলেন, যেটা হচ্ছে যে তার ডেভ ক্যারল এখানে লিঙ্কটা দেওয়া আছে, আমি ওই গানের লিঙ্কটা দিয়ে দেবো চ্যাটে। তো একটা গান লিখলেন এবং গানটার মূল টপিকটা ছিল সেটা হচ্ছে যে ইউনাইটেড ব্রেকস গিটার্স। এই গানটা ইউটিউবে আপলোড করলেন এবং ইট বিকামস ভাইরাল ইমিডিয়েটলি, স্কোরিং 1,50,000 ভিউজ অন ইটস ফার্স্ট ডে। প্রথম দিনে হচ্ছে যে 1.5 লাখ ভিউ পেলো এবং ইউনাইটেড এয়ারলাইন স্টার্টস টু রিয়েলাইজ দ্য পিআর ডিজাস্টার। মানে আমরা আমাদের ব্র্যান্ডিং এর ভাষায় এটাকে পিআর ডিজাস্টার বলি, পাবলিক রিলেশন ডিজাস্টার বলি। এবং এই পিআর ডিজাস্টারটা তারা হচ্ছে যে বোঝার পরেই সাথে সাথে তারা হচ্ছে যে ডেভ ক্যারলকে ওই $1,200 হচ্ছে অফার করলো যে ঠিক আছে তুমি তোমার ক্ষতিপূরণ হিসেবে এই $1,200 নিয়ে যাও। কিন্তু ডেভ ক্যারল ততক্ষণে প্রতিজ্ঞাবদ্ধ যে উনি প্রতিশোধ নিয়ে ছাড়বেন এবং উনি এটা অফারটা ডিক্লাইন করলেন। রাইট। জুলাই 10, 2009 ইউনাইটেড এয়ারলাইন্স এর স্টক প্রাইস 10% ফেল করলো, কজিং $180 মিলিয়ন লসেস টু স্টেক হোল্ডার্স। তাদের স্টেক হোল্ডারদের সম্মিলিতভাবে $180 মিলিয়ন লস হলো। কি কারণে? ওই $1,200 দিতে রিফিউজ করার কারণে এবং ডেভ ক্যারলস এর হচ্ছে যে এই গানের হচ্ছে যে ব্যাপক পরিচিতির কারণে। এবং এই তাদের হচ্ছে যে মানে হারিয়ে যাওয়া যে স্টক মার্কেটের শেয়ার এবং তাদের যে হচ্ছে যে পিয়ার ডিজাস্টার এই সব কিছুকে ম্যানেজ করার জন্য দ্য এয়ারলাইন ডোনেটস $3,500 ফর মিউজিক এডুকেশন ফর কিডস অ্যাজ এ গেস্টার অফ গুডউইল। তাদের হচ্ছে যে শুভকামনার হচ্ছে যে গেস্টার হিসেবে, শুভকামনার প্রতীক হিসেবে তারা হচ্ছে যে এই $3,500 গিফট করলো। আগস্ট 17, 2009 দ্য সং সিকুয়াল ইউনাইটেড ব্রেকস গিটার্স সং 2, এই প্রথম গানটিরই হচ্ছে যে সিকুয়েল সং বেরোলো এবং এটা ইউটিউবে রিলিজ হলো। বাই দিস টাইম দ্য ফার্স্ট সং হ্যাজ এক্সিডেড 5 মিলিয়ন ভিউজ। প্রথম গানটি 5 মিলিয়ন ভিউরও মানে 5 মিলিয়ন প্লাস ভিউ পেয়ে গিয়েছে। ডিসেম্বর 2009 টাইম ম্যাগাজিন ফিচার্স ইউনাইটেড ব্রেকস গিটার্স, সরাসরি টাইম ম্যাগাজিনে এটা ফিচার হিসেবে উঠে আসলো এবং অন নং 7 অফ ইটস টপ 10 লিস্ট অফ ভাইরাল ভিডিওস অফ দ্য ইয়ার। সারা বছরে যে মানে টপ 10 ভাইরাল ভিডিও মানে তারা যে লিস্ট করেছিল তার 7 নম্বরে এটা উঠে এসে ইউনাইটেড টাইম ম্যাগাজিনের ফিচার হিসেবে আসলো। এবং ক্যারল হ্যাজ অলরেডি বিন ইন্টারভিউড মোর দেন 200 টাইমস অন নিউজ মিডিয়া রিগার্ডিং দ্য ইনসিডেন্ট। রাইট। এবং মার্চ 2010 দ্য থার্ড সং অফ দ্য ট্রায়োলজি ইউনাইটেড ব্রেকস গিটার্স সং 3 ইজ রিলিজড অন ইউটিউব। এবং মে 2012 ডেভ ক্যারল পাবলিশড হিজ বুক ইউনাইটেড ব্রেকস গিটার্স দ্য পাওয়ার অফ ওয়ান ভয়েস ইন দ্য এজ অফ সোশ্যাল মিডিয়া। এই যে সোশ্যাল মিডিয়ার এই জামানায় একজনের ভয়েস কতটুকু পাওয়ারফুল হইতে পারে তার এই জার্নি, তার ডেভ ক্যারলের এই যে ইউনাইটেড এয়ারলাইন্স এর এগেইনস্টে তার যে জার্নি, তার এই হোল জার্নিটার অভিজ্ঞতাটা নিয়েই ডেভ ক্যারল এই বইটাকে পাবলিশ করেন। এবং অক্টোবর 23, 2013 দ্য থ্রি ভিডিওস অন ইউটিউব, যে 3টা গান উনি বের করেছিলেন, প্রথম যে ইউনাইটেড ব্রেকস গিটার্স, তারপর সিকুয়াল 2, সিকুয়াল 3, এই 3টা গান মিলে একটু দেখেন আপনারা, একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি 1,65,00,000 ভিউজ হচ্ছে যে পেয়েছিল এই 3টা গান সম্মিলিত ভাবে। ক্যারল ইজ নাও ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট স্পিকার অন কাস্টমার সার্ভিস ইস্যুস। এবং মজার বিষয় হচ্ছে যে ইউনাইটেড এয়ারলাইন্স ইজ স্টিল কনসিডার্ড আ প্রাইম এক্সাম্পল অফ ব্যাড কাস্টমার সার্ভিস রিগার্ডিং দিস ইনসিডেন্ট অ্যান্ড দ্য পাবলিসিটি ইট রিসিভড। রাইট। মানে এখনো হচ্ছে যে ইউনাইটেড এয়ারলাইন্স কে হচ্ছে যে একেবারে লিজেন্ডারি একটা উদাহরণ হিসেবে সবাই ইউজ করে, যে মানে কাস্টমার সার্ভিসে ফেইল করলে তার কি পরিমাণ লস হতে পারে একটা কোম্পানি। এখন আসি ওয়ারেন বাফেটের একটা মজার চমৎকার উক্তি দিয়ে, ইট টেকস 20 years to build a reputation and 5 minutes to ruin it. If you think about that, you will do things differently. অনেক এই বিষয়টা একটু খুব মানে সহজ করে বলি, আমাদের দেশের অনেক ই কমার্স ওয়েবসাইটের পেজে যান অথবা ই কমার্স ওয়েবসাইটের ফেসবুক পেজে যান অথবা হচ্ছে যে বিভিন্ন ব্র্যান্ডের ফেসবুক পেজে যান, ইভেন অনেক বড় বড় ব্র্যান্ডের ফেসবুক পেজে যান, এই ধরনের কমেন্টস আমি নিজের চোখে দেখেছি যে নিয়েন না আমাদের প্রোডাক্ট, আপনার মতো 1-2 জন কাস্টমার না নিলে আমাদের প্রোডাক্ট কিচ্ছু যাবে আসবে না। তারা যদি ওয়ারেন বাফেটের শুধু এই একটা বাক্যকে মনে রাখে, ইট টেকস 20 years to build a reputation and 5 minutes to ruin it.
ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাট ইউ উইল ডু থিংস ডিফারেন্টলি। তারা কখনোই 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 এই ধরনের কথাগুলো অ্যাটলিস্ট বলতো না, এবং কাস্টমারকে আরো বেশি গুরুত্বের সাথে কাস্টমারের সাথে বিহেভ করতো এবং কাস্টমারের সাথে এঙ্গেজড হতো। দ্য পাওয়ার অফ ফ্যাক্টস। আমরা সবাই ফ্যাক্টস পছন্দ করি, আমরা সবাই স্টেটস পছন্দ করি, যেহেতু আমরা মোটামুটি হচ্ছে যে একটু হচ্ছে যে সংখ্যা দেখতে চাই। এই সংখ্যাগুলো, এই ডিজিট গুলো সব ওয়ার্ল্ড এক্সপেক্টে, মানে গ্লোবাল এক্সপেক্টে 95% অফ দ্য গ্লোবাল কন্টেন্ট ইজ ইউজার জেনারেটেড কন্টেন্ট। আমরা যদি বলি যেটা আমাদের খুব প্রচলিত একটি উক্তি, মুনির স্যার হচ্ছে যে প্রায় বলেন যে ফেসবুক হচ্ছে যে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় মিডিয়া, কিন্তু সে নিজে কোনো কন্টেন্ট জেনারেট করে না। ইউটিউব ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ভিডিও ডিসবার্সিং পয়েন্ট, বাট ইউটিউব নিজে ওইভাবে কোনো ভিডিও জেনারেট করে না। তাই কনজিউমার্স আর দ্য রিয়েল মিডিয়া। যারা হচ্ছে যে আমার প্রোডাক্টটা কনজিউম করছে, যারা আমাদের প্রোডাক্টটা হচ্ছে যে বাই করছে, তারা এই প্রোডাক্টটা বাই করে তাদের যে ফিলিংসটা অনলাইনে প্রকাশ করে, তাদের যে ফিলিংসটা অফলাইনে প্রকাশ করে, যেটাকে আমরা এখন দুইটা ফরম্যাট নিয়ে এসেছি। একটা আগে বলতাম আমরা ওয়ার্ড অফ মাউথ, এখন বলছি ওয়ার্ড অফ মাউস। এই ওয়ার্ড অফ মাউস এবং ওয়ার্ড অফ মাউথ, এই দুই প্রক্রিয়ায় কিন্তু ম্যাক্সিমাম কন্টেন্ট গুলো জেনারেট হয়, এবং ওয়ার্ড অফ মাউসের মাধ্যমেই অনলাইনে 95% কন্টেন্ট জেনারেট হয়। 94% of click search results are organic, not paid. 94% search results organic হয়, বাকি only 6% paid হয়। Your online reputation really matters, really matters. 92% of consumers trust opinion posted online by other customers. খুব স্বাভাবিকভাবে আমি ধরেন আমি একটা মোবাইল কিনতে যাব, ওই মোবাইলের যারা ইউজার, ওই মোবাইলটা যারা ইউজ করে ব্যবহার করছেন, ওই মোবাইলটা যারা দীর্ঘদিন ধরে ব্যবহার করছেন অথবা কিছুদিন ধরে ব্যবহার করছেন, সে যখন বলবে যে না আমি এই মোবাইলটা ব্যবহার করে আমার ভালো লাগছে, এই মোবাইলের এই সুবিধা আছে, এই দুই তিনটা টুকটাক অসুবিধা আছে, বাট ওভারঅল মোবাইলটা বাজেটের তুলনায় ভালো, এই কথাটা একজন কনজিউমার যত দ্রুত বিশ্বাস করবে, যত ভালোভাবে গ্রহণ করবে, একজন মডেল অথবা হচ্ছে যে একজন ইনফ্লুয়েন্সার সারা দিন যদি হচ্ছে যে চিল্লিয়ে চিল্লিয়ে বলেন, বা সারা দিন যদি হচ্ছে যে তার ভিডিওটা একজন কনজিউমার দেখে, তাও সে তাকে অতটা ট্রাস্ট করবে না। কারণ কনজিউমার জানে, এখন কনজিউমার আর নাও ভেরি স্মার্ট এন্ড দে আর রিয়েলি স্মার্ট। তারা জানে যে এদেরকে পে করা হয় এই কথাগুলো বলার জন্যই, কিন্তু যারা ব্যবহার করে তাদের অভিজ্ঞতা শেয়ার করছে, তারা নন পেইড, তারা হচ্ছে যে তাদের অভিজ্ঞতা থেকেই শেয়ার করছে, রাইট? থিংস said about your brand are important to your audience, right? এবং দেখেন একটা চমৎকার এক্সাম্পল আছে, 70% of trust, 70% people trust unknown users, 27% trust experts, 14% trust advertising, and only 8% trust celebrities. সেলিব্রিটিসদের কিন্তু এখন ওই ট্রাস্টনেসটা ধীরে ধীরে কমে আসছে। আরেকটা স্টেজ দেখেন, 84% অফ অল শপার ইউজ অনলাইন সার্চ ইন দ্য পাথ টু পারচেজ। এটা গ্লোবাল এক্সপেক্টে এবং হচ্ছে যে অ্যাডভান্স ওয়ার্ল্ডের এক্সপেক্টে দেওয়া আছে, বাট আমি হলপ করে বলতে পারি বাংলাদেশের ক্ষেত্রেও এই রেজাল্টটা, এই অ্যামাউন্টটা দিন দিন বাড়ছে ছাড়া কমছে না। 73% আর সার্চিং ফর সলিউশন 14 times a week and only once for brands. খুব নর্মালি চিন্তা করেন, আমরা হচ্ছে যে আমরা যত ধরনের সার্চ করি, নিজেদের সার্চিং প্যাটার্নটাই যদি চিন্তা করেন, আমরা কিন্তু কোনো না কোনো প্রবলেমের সলিউশন খুঁজে পাওয়ার জন্য অনলাইনে সার্চ করি, কোনো ব্র্যান্ডকে কিন্তু খুব কমই সার্চ করি। তাহলে হোয়াট ইজ দ্য সলিউশন ইউ অফার? এই যে আমরা আমাদের প্রোডাক্টের মাধ্যমে, আমরা আমাদের সার্ভিসের মাধ্যমে কনজিউমারের বা কাস্টমারের বা বায়ারের ডেইলি লাইফের কোন, বা বায়ারের হচ্ছে যে নিডের কোন সলিউশনটা হচ্ছে যে আমরা সলভ করার জন্য হচ্ছে যে কোন প্রবলেমটা সলভ করার জন্য আমরা সলিউশন অফার করছি, এটা একটা মূল বিবেচ্য বিষয় আমাদের হোল কন্টেন্ট মার্কেটিং এর ক্ষেত্রে। এবং 75% অফ পিপল ডোন্ট বিলিভ দ্যাট কোম্পানিজ টেল দ্য ট্রুথ ইন অ্যাডভার্টাইজমেন্ট। এটা আসলেই খুব সত্যি কথা। অ্যাডভার্টাইজমেন্ট ইজ অল অ্যাবাউট প্লেইং উইথ ইমোশনস অ্যান্ড সাইকোলজিস উইথ দ্য কনজিউমার্স। আমি নিজে যেহেতু ব্র্যান্ড ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে এসেছি, আমি খুব ভালো করে জানি যে একটা অ্যাডভার্টাইজমেন্ট মেক করার সময় কত ভাবে হচ্ছে যে কনজিউমারের বা প্রবাবল কনজিউমারের বা টার্গেট গ্রুপের সাইকোলজিকে অ্যানালাইসিস করে ঠিক কোন ইমোশনটাকে হিট করলে আমার ব্র্যান্ডটার কথা মাথায় রাখবে, আমার প্রোডাক্টের কথা মাথায় রাখবে, এবং সে এই ধরনের কোনো সার্ভিস বা প্রোডাক্ট নেওয়ার সময় পজিটিভলি আমার ব্র্যান্ড বা আমার প্রোডাক্টের কথা চিন্তা করবে। শুধু এইগুলো নিয়েই খেলা করা হয়, এবং এই জিনিসগুলো এখন কিন্তু হচ্ছে যে ইউজাররাও জানে, এখন হচ্ছে যে কনজিউমাররাও জানে। এই কারণে দেখবেন যে যেটা বলা হচ্ছে যে 75% অফ পিপল ডোন্ট বিলিভ দ্যাট কোম্পানিজ টেল দ্য ট্রুথ অ্যাবাউট অ্যাডভার্টাইজমেন্ট। ট্র্যাডিশনাল অ্যাডস আর নট বিং ট্রাস্টেড, ইটস রিয়েলি আ ট্রুথ।
94% are more willing to spread the bad experience than the গুড ওয়ান। একটা নর্মাল মানে খুব বিখ্যাত প্রবাদ আছে যে মানে খারাপ দুঃসংবাদ যখন হচ্ছে সারা দুনিয়া পাড়ি দিয়ে আসে, তখন সুসংবাদ কেবলমাত্র মানে জুতোর ফিতা বাঁধছে, রাইট? অ্যান্ড ইটস রিয়েলি ব্যাড, রিয়েলি ব্যাড, বাট ইটস রিয়েলি ট্রুথ। ওয়েল, টেক ইট ইজি। ইউ ডোন্ট কন্ট্রোল ইউর ব্র্যান্ড। একটা ব্র্যান্ডকে কখনো কন্ট্রোল করা যায় না, অ্যান্ড ইউ কান্ট কন্ট্রোল ইউর ব্র্যান্ড, রাইট? তাহলে কি করা যায়? Yes, there is a but what? Yes, you can control the agenda। যে বিষয়গুলো নিয়ে আপনার ব্র্যান্ড সম্পর্কে যে বিষয়গুলো নিয়ে অনলাইনে হোক অফলাইনে হোক কথাবার্তা চলবে, আলোচনা চলবে, স্টোরি টেলিং চলবে, ইউ ক্যান কন্ট্রোল দোজ এজেন্ডা। এই বিষয়গুলোকে আপনি কন্ট্রোল করতে পারেন, এবং এই বিষয়গুলোকে কন্ট্রোল করার মাধ্যমে মূলত হচ্ছে যে প্যাসিভলি আপনি আপনার ব্র্যান্ডটাকেও কন্ট্রোল করতে পারেন। তাহলে হোয়াটস দ্য 3 স্টেপ? এখানে খুব মার্কেটিং এর একেবারে খুব প্রক্টর অ্যান্ড গ্যাম্বেল 2005 সালে একটা মার্কেটিং এর মডেল বের করেছিল, ইনভেন্ট করেছিল। সেটা হচ্ছে যে ট্র্যাডিশনাল 3 স্টেপ মেন্টাল মডেল অফ মার্কেটিং। স্টিমুলাস, ফার্স্ট মোমেন্ট অফ ট্রুথ, যেটা হচ্ছে যে শেলফ ইন স্টোর, মানে দোকানে গিয়ে হচ্ছে যে একটা প্রোডাক্ট দেখার সাথে সাথে বা প্রোডাক্ট কেনার সময় তার একটা প্রথম মোমেন্ট তৈরি হয়, ওই প্রোডাক্টটার সাথে তার একটা বেসিক এঙ্গেজমেন্ট তৈরি হয়, এবং ওই প্রোডাক্টটা সে যখন ইউজ করে, ওই প্রোডাক্টটা যখন হচ্ছে যে সে ব্যবহার করে, তখন তার এই যে অভিজ্ঞতাটা তৈরি হয়, এটাকে বলা হয় সেকেন্ড মোমেন্ট অফ ট্রুথ। তাহলে পুরো বিষয়টাকে আমরা 3টা ধাপে ব্যাখ্যা করতে পারি। প্রক্টর অ্যান্ড গ্যাম্বল কোম্পানি যেটা হচ্ছে যে আবিষ্কার করেছিল, সেটা হচ্ছে যে কোনো একটা স্টিমুলাস বা কোনো একটা উদ্দীপকের মাধ্যমে একজন একটা প্রোডাক্ট কিনতে উদ্বুদ্ধ হয়, তারপর সে সেই প্রোডাক্টটা কিনে, তারপর সেই প্রোডাক্টটা কেনার পরে তার একটা অভিজ্ঞতা হয়। এটাকে বলা হয় হচ্ছে 3 স্টেপ মেন্টাল মডেল অফ মার্কেটিং বা FMOT। অনলাইনের এই যুগে এসে এইখানে আরেকটা বিগ অ্যান্ড জায়ান্ট স্টেপ অ্যাড হয়েছে, যেটাকে হচ্ছে যে দ্য নিউ মেন্টাল মডেল অফ মার্কেটিং বলা হয়। স্টিমুলাস বলতে হচ্ছে বোঝাচ্ছি যে কোনো একটা উদ্দীপকের কারণে আমরা কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস কেনার ক্ষেত্রে চিন্তা ভাবনা করি এবং কেনার ডিসিশন নেই বা কেনার ব্যাপারে আগ্রহী হয়ে উঠি, রাইট? তারপরে আগে যেটা ছিল ফার্স্ট মোমেন্ট অফ ট্রুথ অ্যান্ড সেকেন্ড মোমেন্ট অফ ট্রুথ, এই দুইটার আগে নতুন আরেকটা মোমেন্ট যুক্ত হয়েছে, সেটাকে বলা হয় ZMOT, জিরো মোমেন্ট অফ ট্রুথ। আমরা যেটাকে বলছি যে প্রি শপিং ইন এ স্টোর অর ইন হোপ। আমরা যখনই কোনো একটা প্রোডাক্ট কিনা বা সার্ভিস কেনার ব্যাপারে উদ্বুদ্ধ হলাম, তখনই হচ্ছে যে আমরা আগে কি করি, একটু গুগলে সার্চ করে নেই, একটু হচ্ছে যে মানে রিভিউ গুলো দেখে নেই, একটু হচ্ছে যে আদার্সদের কাছে হচ্ছে যে একটু ইনবক্সে নক করে নেই বা একটু শুনে নেই যে আচ্ছা ঠিক আছে এই প্রোডাক্টটার কি অবস্থা, এই প্রোডাক্টটার কি রেপুটেশন। ঠিক আছে, এই যে রিভিউ গুলো দেখছি অনলাইনে, আমরা যে বেসিক রিসার্চটুকু করছি, এটাকেই বলা হচ্ছে জিরো মোমেন্ট অফ ট্রুথ। এবং এই জিরো মোমেন্ট অফ ট্রুথ থেকে সে হচ্ছে যে প্রোডাক্টটা কিনলো, তার ফার্স্ট মোমেন্ট অফ ট্রুথটা বের হলো, এবং সেই প্রোডাক্টটা মানে ইউজ করার মাধ্যমে তার যে এক্সপিরিয়েন্সটা হলো, এই এক্সপিরিয়েন্সটাই সে যখন শেয়ার করছে অনলাইনে, যখন শেয়ার করছে, সেটা তখন আরেকজনের জন্য জিরো মোমেন্ট অফ ট্রুথ হচ্ছে। তার মানে একটু চিন্তা করে দেখেন যে একজন বায়ারের বা একজন হচ্ছে কনজিউমারের, তার হচ্ছে এই বাইং জার্নিতে এই যে সেকেন্ড মোমেন্ট অফ ট্রুথ, এটা কতটুকু ইম্পর্টেন্ট, কতটুকু ম্যাসিভ ভূমিকা পালন করে। কারণ ওই বায়ারটা, ওই কনজিউমারটা যখন হচ্ছে যে ওই প্রোডাক্ট, আপনার প্রোডাক্টটা বা সার্ভিসটা ব্যবহার করে যখন হ্যাপি হচ্ছে অথবা আনহ্যাপি হচ্ছে অথবা ক্ষুব্ধ হচ্ছে, তখন সে যখন হচ্ছে যে তার এই অভিজ্ঞতাটুকুই অনলাইনে কোথাও না কোথাও শেয়ার করছে, সেই অভিজ্ঞতাটুকুই আরেকজনের জিরো মোমেন্ট অফ ট্রুথ হচ্ছে। এবং ওই জিরো মোমেন্ট অফ ট্রুথের উপর বেস করেই ওই কনজিউমার, ওই কাস্টমার ডিসিশন নিচ্ছে সে যে আসলে হচ্ছে যে এই প্রোডাক্টটি কিনবে বা কিনবে না। সে ওই প্রোডাক্টটি কিনবে না, তার কম্পিটিটরের প্রোডাক্টটি কিনবে, এবং সেই জায়গা থেকেই সে ডিসিশন নিচ্ছে সে কি ফার্স্ট মোমেন্ট অফ ট্রুথের দিকে যাবে বা সেই বাইং অ্যাকশনে যাবে কি যাবে না। ঠিক আছে, তো এই মডেলটা যদি হচ্ছে যে আমাদের মাথায় থাকে, আমাদের হোল অনলাইন মার্কেটিং, হোল কন্টেন্ট মার্কেটিং, হোল ব্র্যান্ডিং প্ল্যান জায়গায় দাঁড়িয়ে চেঞ্জ হয়ে যাবে, যেটা হচ্ছে যে ডেভিড ওয়ারেন বাফেটের উক্তিতে আমরা পেয়েছিলাম। তাহলে ইটস টাইম টু কন্ট্রোল দ্য এজেন্ডা। তাহলে আমাদের এখন যেটা করতে হবে, আমাদের হোল এজেন্ডা গুলোকে কন্ট্রোল করতে হবে। কি এজেন্ডা কন্ট্রোল করব আমরা? when it comes to maintaining or defending an online reputation, there's a wrong way and a right way। তাহলে রং ওয়েটা কি এবং রাইট ওয়েটা কি? আমাদের অনলাইন রেপুটেশনটা ম্যানেজ করতে হোক অথবা অনলাইন রেপুটেশনটাকে ডিফেন্ড করতে হোক,
তাও এই রং ওয়ে এবং এই রাইট ওয়ে গুলো সম্পর্কে মূলত আমরা ডিসকাস করবো এখন। প্রথম কথা হচ্ছে যে নো রেপুটেশন ম্যানেজমেন্ট। ইফ ইউ আরন্ট মনিটরিং ইউর রেপুটেশন অনলাইন, ইউ হ্যাভ নো আইডিয়া হোয়াট পিপল আর সেইং। আমি যদি আমার ব্র্যান্ডের সম্পর্কে পিপল কি বলছে এটা যদি আমি মনিটর করতে না থাকি, তাহলে বিষয়টা এরকম হবে যে আমাকে দুই চোখ বেঁধে দেওয়া হলো এবং সেই অবস্থায় আমি যুদ্ধের ময়দানে নেমে গেলাম, এলো পাথারি গুলি করতে থাকলাম, এবং কোন দিক থেকে যে গুলিগুলো আসছে, কোন দিক থেকে যে বুলেট গুলো আমার দিকে ছুটে আসছে, সেটা থেকে বাঁচারও কোনো ওয়ে আমার কাছে খোলা থাকলো না। তো এই চোখ আর নাক মুখ বেঁধে যুদ্ধ করতে নামা আর রেপুটেশন ম্যানেজমেন্ট বাদে একটা ব্র্যান্ডকে অনলাইনে নিয়ে আসা, এটা দুইটাই সমান ক্ষতিকর, সমান ভয়াবহ। 80% of CEOs believe that user have great experience with their product। সবাই আপনি মানে এই ব্র্যান্ডিং এর এবং মার্কেটিং এর এই জগতে হচ্ছে যে একটা কমন ডায়লগ আছে, কোনো মা কি তার সন্তানকে কখনো খারাপ বলে? মায়ের কাছে সন্তান কি কখনো খারাপ হয়? আসলে মায়ের কাছে সন্তান কখনো খারাপ হয় না। তেমনি যে কোনো একটা বিজনেসের সিইওর কাছে তার প্রোডাক্ট, তার সার্ভিস ইজ দ্য বেস্ট অফ অল আদার প্রোডাক্টস অফ সার্ভিস। এবং 80% সিইও বিলিভ করে যে তার প্রোডাক্টটা এবং তার প্রোডাক্টের এক্সপিরিয়েন্স, কনজিউমার এক্সপিরিয়েন্স বা কাস্টমার এক্সপিরিয়েন্স সবচেয়ে বেশি ভালো, রাইট? বাস্তবতা কি বলে? অনলি 8% অফ ইউজার্স বিলিভ সো। এটা বাস্তবতা বলে। এবং হচ্ছে যে দেখি রেপুটেশন ম্যানেজমেন্ট, নেগেটিভ রিভিউজ, ব্যাড রিভিউজ, ট্রলিং, অনলাইন অ্যাটাকস ক্যান হান্ট ইউর ব্র্যান্ড ফর আ লং টাইম। কারণ খুব নর্মাল বিষয়, অনলাইনে কোনো কিছু হারিয়ে যায় না। আজকে যদি পত্রিকায়, দৈনিক পত্রিকায় একটা রিপোর্ট প্রকাশিত হয়, তো মজার বিষয় হচ্ছে যে 1 মাস 2 সপ্তাহ পরে হচ্ছে যে বা 1 বছর পরে ওই পত্রিকা সরি ওই পত্রিকা কোথা থেকে কোথায় গিয়েছে কারোরই হয়তোবা মাথায় থাকবে না। হয়তোবা হচ্ছে যে কোনো পাবলিক লাইব্রেরি বা কোনো মানে নিউজ পেপার আর্কাইভ ছাড়া ওই পত্রিকাটার খুঁজে না পাওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু অনলাইনে যখনই একটা পোস্ট পাবলিশ হচ্ছে কোনো একটা ব্লগে বা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় বা কোনো একটা ওয়েবসাইটে বা কোনো একটা অনলাইন নিউজ পেপারে, তখন কিন্তু ওইটা হচ্ছে যে যুগের পর যুগ থেকে যাওয়ার সম্ভাবনাটাই কিন্তু বেশি। তার মানে কেউ একটা নেগেটিভ রিভিউ দিল, কেউ একটা ব্যাড রিভিউ দিল, অনলাইনে কেউ আপনার ব্র্যান্ডটাকে নিয়ে ট্রল করলো খুব বাজেভাবে, এবং অথবা একটা নেগেটিভ কোনো হচ্ছে যে ব্লগ লিখলো, এটা কিন্তু যুগের পর যুগ আপনাকে ক্ষতিগ্রস্ত করতে থাকবে। তাহলে ডোন্ট মেক ইভেন আ হাফ এ স্টেপ ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য কনটেক্সট ফার্স্ট। যদি আপনি এই কনটেক্সটটা, এই এরিনাটা যদি খুব ভালোভাবে হচ্ছে যে হৃদয়ঙ্গম করতে না পারেন, খুব ভালোভাবে এইটার স্ট্র্যাটেজিটাকে বিল্ড না করতে পারেন, তাহলে অনলাইনে আপনার একটি কদমও ফেলা উচিত হবে না। কি কি কারণে আসেন দেখি। ইটস সোশ্যাল ওয়েব, নট জাস্ট আ সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিনস পিপল, নট ব্র্যান্ডস। সোশ্যাল বলতে আমরা বুঝাই হচ্ছে যে পিপলকে, সোশ্যাল কিন্তু হচ্ছে যে ব্র্যান্ড না। ব্র্যান্ড গুলো কিন্তু সোশ্যাল মিডিয়া কন্ট্রোল করতে পারে না, সোশ্যাল ওয়েবকে কন্ট্রোল করতে পারে না। সোশ্যাল ওয়েবকে কন্ট্রোল করে, এই ওয়েবটাকে কন্ট্রোল, সোশ্যাল ওয়েবের ওয়েবটাকে কন্ট্রোল করে, এই ঢেউটাকে কন্ট্রোল করে কিন্তু পিপল। এবং যদি তারপরে দেখি যে বিজনেস ইজ নট আ ইউজুয়াল অ্যাজ ইউজুয়াল এনিমোর। একটা সময় ছিল যখন হচ্ছে যে মানে আমি যদি বলি একেবারে সেই আরো অনেক পিছন থেকে আসি, যখন হচ্ছে যে আমার হচ্ছে যে শিল্প মানে উন্নয়ন হলো, যখন হচ্ছে যে ব্রিটিশ আমলে হচ্ছে যে ব্রিটেনে হচ্ছে যে শিল্প বিপ্লব সংগঠিত হলো, তখন একটা সময় ছিল যে যে যত বেশি প্রোডাকশন করবে সেই মার্কেটকে দখলে রাখতে পারবে, যে যত কম খরচে যত বেশি প্রোডাকশন করতে পারবে সেই মার্কেটকে দখলে রাখতে পারবে। তারপর ধীরে ধীরে আসলো যে যত বেশি হচ্ছে যে অ্যাডভার্টাইজ করতে পারবে, যত বেশি টিভিতে আসতে পারবে, সেই মার্কেটকে দখলে রাখতে পারবে। কিন্তু তারই ধারাবাহিকতা এসে এখন এই অনলাইনের এই যুগে, ডিজিটাল মার্কেটিং এর এই উৎকর্ষের যুগে, এখন কিন্তু হচ্ছে যে পুরো মানে ও জামানা গুজার গায়া, আমি যদি একেবারে সরাসরি ডায়লগের ভাষায় বলি, রাইট? মোর সেলস আর কামিং ভায়া রিকমেন্ডেশন। এখন সেলস গুলো সবচেয়ে বেশি আসে রিকমেন্ডেশন থেকে, পিপলস রিকমেন্ডেশন থেকে, ইউজার্স রিকমেন্ডেশন থেকে। ইউ কান্ট হাইড আ ব্যাড প্রোডাক্ট অর সার্ভিস অ্যাজ লং অ্যাজ ইটস অন দ্য সেলস। আপনার সেলসে যে আপনার হচ্ছে যে মানে তাকে বা র্যাকে যদি একটা ব্যাড প্রোডাক্ট থাকে অথবা ব্যাড একটা সার্ভিস থাকে, আপনি কখনো এটা হাইড করতে পারবেন না। কেউ না কেউ দেখবেন যে গোমর ফাঁস করে দিয়েছে, রাইট? কনজিউমার বিহেভিয়ার হ্যাজ চেঞ্জড। জেট এম ওটি ইজ দ্য রিয়েলিটি। জেট এম ওটি, জিরো মোমেন্ট অফ ট্রুথ।
ইজ দ্য রিয়েলিটি। যে কেউ এখন একটা যে কোনো প্রোডাক্ট কেনার আগে মিনিমাম একটু সার্চ করে। যদি হচ্ছে যে আমি বলছি যে আমাদের বাংলাদেশে এখন অনলাইনের পেনিট্রেশন ওই ম্যাসিভ লেভেল পর্যন্ত যায় নাই, যেটা হচ্ছে যে অ্যাডভান্স ওয়ার্ল্ডে হচ্ছে যে নিয়ার অ্যাবাউট 90% টু 95% অনলাইন প্রেজেন্স আছে, সবারই হাতে একটা মোবাইল আছে, ইন্টারনেট কানেকশন আছে। কিন্তু বাংলাদেশেও সেই দিন আসতে খুব বেশি দেরি নাই যখন হচ্ছে যে 80 to 90% পিপলের হাতে ইন্টারনেট কানেকশন থাকবে এবং তারা মোটামুটি কোনো একটা কিছু কেনার আগে একটু হচ্ছে যে সার্চ করে কিনবে। তো এই জিরো মোমেন্ট অফ ট্রুথ বর্তমানে রিয়েলিটি এবং ভবিষ্যতের আলটিমেট রিয়েলিটি। এবং লয়ালিটি ডাজন্ট এক্সিস্ট দ্য ওয়ে উই নিউ ইট। আমরা ব্র্যান্ড লয়ালিটি বলতে বুঝতাম একটা সময় যে একজন যদি হচ্ছে যে আমার প্রোডাক্ট এবং সার্ভিস পেয়ে যদি হ্যাপি হয় তাহলে সে আজীবন এই ব্র্যান্ডের প্রতি লয়াল থাকবে। এবং আমরা একটা সময় দেখে এসেছি আমাদের মানে দাদা নানাদের আমলে তখন ওই যে তিব্বত স্নো ছিল, এবং এই তিব্বত স্নো যারা একবার ইউজ করে ইউজড হয়ে গেছিল, ইভেন আমার দাদা নানাদের দেখেছি তারা এখনো তিব্বত স্নো ইউজ করে। কিন্তু ব্র্যান্ড লয়ালিটির জায়গাটাই মানে এই অ্যাডভার্টাইজিং এবং এই ম্যাসিভ অ্যাডভার্টাইজিং এবং এই সাইকোলজিক্যাল অ্যাটাকের এই যুগে এসে এই ব্র্যান্ড লয়ালিটি কিন্তু ওই মাত্রায় এক্সিস্ট করে না যেই মাত্রায় একটা সময় আগে এক্সিস্ট করতো। আমরা খুব যত দিন যাচ্ছে আমরা মানে শহুরে জীবনে আমরা কিন্তু খুব অস্থির জীবন যাপন করি। এবং খুব নর্মালি একটু দেখেন এই যে মাশরাফিকে হচ্ছে যে মানে অযাচিত ভাবে বিদায় দেওয়া হয়েছে, আমরা সবাই এখন মাশরাফির প্রতি বেদনায় কাতর, রাইট? কিন্তু এই কিছুদিন আগে মাশরাফির যখন একটু অফ ফর্ম গিয়েছে আমাদের একটা বড় অংশ মাশরাফিকে রীতিমতো গালাগালি করেছে, অথচ তারাই কিন্তু আবার মাশরাফি যখন ভালো খেলেছে তখন মাশরাফির মানে প্রশংসার বন্যায় অনলাইন ভাসিয়ে দিয়েছে। তার মানে দেখেন আমরা খুব অস্থির, কিন্তু যত ডে বাই ডে যত দিন যাচ্ছে পিপল সাইকোলজি, হিউম্যান সাইকোলজি মানে ইজ বিং ডিজর্টেড। আমরা হচ্ছে যে একটু অস্থির হয়ে যাচ্ছি। ফর দ্যাট রিজন কোন একটা ব্র্যান্ডের প্রতি এখন আর কেউ মানে খুব দীর্ঘ সময় ধরে লয়াল থাকে না, যদি কিনা ওই ব্র্যান্ডটা তাকে হচ্ছে যে লয়াল থাকতে মানে থাকার সমস্ত সুযোগ সুবিধা করে না দেয়। দ্যাট মিনস ওই ব্র্যান্ডটা যদি তাকে হচ্ছে যে সন্তুষ্ট রাখতে না পারে। এবং সবচেয়ে বড় কথা ইকোনমিক রেসিশন দিন দিন যে কোনো দেশেই বলেন সব দেশে হচ্ছে যে ক্রাইসিস বাড়ছে, পিপল বাড়ছে এবং হচ্ছে যে মানে টাকার মান কমছে বা মুদ্রার মান কমছে এবং মানুষের হচ্ছে যে চাহিদার মানে এত বেশি বাড়ছে যে সীমিত আয়ের মধ্যে তার অনেক ধরনের চাহিদাকে মেনটেন করতে হয়। সেই কারণে মানে এই ইকোনমিক রেসিশন কনজিউমারকে পুশ করছে যে তার বাজেটের মধ্যে সবচেয়ে বেস্ট অপশনটা কি আছে সেই অপশনটাকে খুঁজে বের করে নিয়ে আসার জন্য। এবং সোশ্যাল ওয়েব ইজ পিওর কন্টেন্ট অ্যান্ড কনজিউমার ডাটা। সোশ্যাল ওয়েব কিন্তু হচ্ছে যে নট লাইক দ্যাট যে আমি হচ্ছে যে 20 জনকে দিয়ে লিখিয়ে নিলাম যে হ্যাঁ অমুকের প্রোডাক্টটা খুব ভালো বা অমুকের বিহেভিয়ারটা খুব ভালো বা অমুকের সার্ভিসটা খুব ভালো। এটা আসলে হচ্ছে যে মানে ওই লেভেলে হচ্ছে যে প্লে করা পসিবল না। যদি কিনা আমার বিহেভিয়ার আসলেই খারাপ হয় তখন 20 জনের জায়গায় হচ্ছে যে আরো 200 জন লিখবে যে না ও আসলে ভুংবাং বলে, ওর বিহেভিয়ার আসলে ভালো না, ও প্রোডাক্টটা আসলেই খুব খারাপ। তো সোশ্যাল ওয়েব ইজ পিওর কন্টেন্ট অ্যান্ড কনজিউমার্স ডাটা, এটাকে মাথায় রাখতে হবে। এবং ইটস আমরা গুগলকে বলি সার্চ ইঞ্জিন, কিন্তু যদি হচ্ছে যে রেপুটেশন ম্যানেজমেন্টের প্রফেশনালস এর জায়গায় আসেন তাহলে তারা গুগলকে বলে হচ্ছে যে রেপুটেশন ইঞ্জিন, রাইট? রেপুটেশন ইজ ইউর ব্র্যান্ডস ট্রেজার। আপনাকে ফার্স্টে এটা খুব ভালোভাবে স্বীকার করে নিতে হবে যে আপনার ব্র্যান্ডের রেপুটেশন হচ্ছে যে আপনার ব্র্যান্ডের জন্য একটা অ্যাসেট এবং এটাই আপনার মেইন অ্যাসেট। এটা যদি আপনি একবার স্বীকার করে নেন তাহলে হচ্ছে যে আপনার হোল স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর মধ্যে এটার জন্য একটা আলাদা করে বাজেট বরাদ্দ থাকবে, এটার জন্য আলাদা করে একটা পোর্শন বরাদ্দ থাকবে এবং আপনার হোল অ্যাক্টিভিটিজ এর মধ্যে এটার জন্য একটা আলাদা করে সময় বরাদ্দ করবে। এবং রেপুটেশন ইজ ডিরেক্টলি রিলেটেড উইথ ইউর ব্র্যান্ড ইকুইটি। আমরা বাংলাদেশে ওইভাবে হচ্ছে যে ব্র্যান্ড ইকুইটিটা আমরা মেজার করি না, কিন্তু আপনি যদি আজকে একটু অনলাইনে সার্চ দেন যে কোকা কোলা বা পেপসি বা হচ্ছে যে আপনার অ্যাপেল বা গুগল, তাদের হোল অ্যাসেটের যে মানে ইভ্যালুয়েশন দেখবেন, হোল অ্যাসেটের যে হচ্ছে যে মানে ডেসক্রিপশন দেখবেন, তার মধ্যে দেখবেন যে একটা বড় অংশ জুড়ে তার ব্র্যান্ড ইকুইটিটা বা তার ব্র্যান্ডের দাম কত, ব্র্যান্ড ভ্যালু কত, এই বিষয়টা মানে বর্ণনা করা আছে। অ্যান্ড ব্র্যান্ড ইকুইটি লিডস টু বেটার পারফরমেন্স। আপনার ব্র্যান্ড ইকুইটি যদি ভালো হয় ডেফিনেটলি আপনার সেলস পারফরমেন্সে গিয়ে এটা হিট করবে এবং সেলস পারফরমেন্সকে এটা বাড়িয়ে দিবে। অ্যান্ড নাও হোয়াট? তাহলে এখন আমাদের করণীয় কি? আমরা বুঝলাম যে কেন আসলে অনলাইন রেপুটেশনটা জরুরি, অনলাইন রেপুটেশনটা কোন কোন জায়গায় হিট করে এবং অনলাইন রেপুটেশনটা পজিটিভলি কোন জায়গায় হিট করে, অনলাইন রেপুটেশন না থাকলে কি হয়, অনলাইনে মিস রেপুটেশন থাকলে কি হয়। এখন তাহলে আমাদের করণীয় কি? স্টার্ট উইথ দ্য ভেরি বেসিক।
যে কোনো প্রমোশনের বা যে কোনো কমিউনিকেশনের তিনটা পোর্শন আমরা হচ্ছে যে ভাগ করি, তিনটা পোর্শনে ভাগ করি। একটা হচ্ছে যে হিউম্যান অপটিমাইজ কন্টেন্ট। হিউম্যান অপটিমাইজ কন্টেন্ট বলতে কি বুঝাচ্ছি আমরা? মোর অ্যাবাউট দেম, লেস অ্যাবাউট ইউ। আপনি শুধু বলবেন যে আমার ব্র্যান্ড খুবই ভালো, আমার ব্র্যান্ডের প্রোডাক্ট এইটা এই ফিচার্স আছে, এই ফিচার্স আছে, এই কারণে আমার ব্র্যান্ডের প্রোডাক্ট কম্পিটিটর থেকে ভালো। তো এই দিনটা আসলে নাই। এই এই অনলাইনের জগতে এগুলো আসলে ওয়ার্ক করে না। অনলাইনের জগতে প্রত্যেকে হচ্ছে যে স্বার্থপর, আত্মকেন্দ্রিক। এই বিষয়টাকে আমাদের একটু স্বীকার করে নিতে হবে যে কোনো একটা ব্র্যান্ড কমিউনিকেশন বিল্ডিং এর ক্ষেত্রে। আমাকে বুঝতে মানে এইটা স্বীকার যখন আমি করে নিব, তখন হচ্ছে যে আমি নিজের সম্পর্কে কথা বলাটা বন্ধ করব, আমার প্রোডাক্ট সম্পর্কে কম কথা বলবো, এবং আমার প্রোডাক্টটা যারা ইউজ করবে তাদের সম্পর্কে আমি একটু বেশি বলা শুরু করব। তারা এই প্রোডাক্ট তারা কি কি সলিউশন পেতে পারে, কি কি ভাবে তারা উপকৃত হতে পারে, তাদের সম্পর্কে চিন্তা করা এবং তাদের সম্পর্কে কন্টেন্ট মানে তাদের উপযোগী করে কন্টেন্ট গুলোকে ডিজাইন করা। দিস ইজ কল্ড হিউম্যান অপটিমাইজ কন্টেন্ট। মানে মানুষের জন্য কন্টেন্ট বানানো। আমি সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিং পাওয়ার জন্য সার্চ ইঞ্জিনের ট্রিক্স অনুযায়ী কন্টেন্ট বানাবো না। আমি হচ্ছে যে আমার প্রোডাক্টের গুণগান করে কন্টেন্ট বানাবো না। ঠিক যে কন্টেন্টটা পড়লে আমার পসিবল কনজিউমার বা টার্গেট গ্রুপ তারা স্যাটিসফাইড হবে, সেই অনুযায়ী আমি কন্টেন্টটা বানাবো। দেন শেয়ার্ড এক্সপিরিয়েন্সেস ক্রিয়েশন। দ্য ফিউচার অফ বিজনেসেস ইজ বেসড অন শেয়ার্ড এক্সপিরিয়েন্সেস। আমার প্রোডাক্টটা যারা ইউজ করছে বা অলরেডি করেছে, করে যারা হচ্ছে যে তাদেরকে এমন ভাবে স্যাটিসফাই করা, তারা যেন তাদের এক্সপিরিয়েন্সটা আবার শেয়ার করে, নতুন অন্যকে যেন রিকমেন্ড করে, তাদেরকে এমন ভাবে মোটিভেট করা। ঠিক আছে, এইটাকে আমরা বলছি শেয়ার্ড এক্সপিরিয়েন্স ক্রিয়েশন। এবং এর সাথে যোগ হবে হচ্ছে যে ওন্ড অ্যান্ড পেইড মিডিয়া। যত পসিবল জায়গায় আমার পক্ষে, আমার ব্র্যান্ডের পক্ষে থাকা সম্ভব, সেটা হোক ফেসবুক, হোক টুইটার, হোক গুগল প্লাস, হোক স্লাইড শেয়ার, হোক লিঙ্কডইন, হোক মানে এই ধরনের যত মানে ইচ অ্যান্ড এভরি পসিবল প্লেসে আমাকে উপস্থিত থাকতে হবে, যাতে করে আমার একজন কনজিউমার এবং আমার টার্গেট গ্রুপ সে যেখানেই যায় সেখানেই যেন হচ্ছে যে আমার ব্র্যান্ডটাকে হচ্ছে যে দেখতে পায়। সেটার জন্য ওন্ড অ্যান্ড পেইড মিডিয়া এই দুইটাকেই হচ্ছে যে মানে ব্যবহার করতে হবে। তো এই তিনটা এলিমেন্টস এর আপনারা দেখবেন যে এই তিনটা এলিমেন্টস এর হচ্ছে যে সম্মিলনে যে কোর পয়েন্টটা তৈরি হবে, ইট শুড বি ইয়োর ব্র্যান্ডস ফোকাস পয়েন্ট, রাইট? নাও ফলো দ্য পাথ। এখন এই যে এই ফোকাস পয়েন্টটাকে বেস করে যে জার্নিটা, এখানে 11টা এবং এর সাথে এক্সট্রা একটা, টোটাল 12টা স্টেপের কথা আমরা মানে বর্ণনা করব। 12টা স্টেপ আমরা হচ্ছে যে ধীরে ধীরে দেখবো যে শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত কি কি পাথ আমরা হচ্ছে যে ফলো করব। নাম্বার ওয়ান ইজ লিসেন। আপনাকে শুনতে হবে। সেট ইউর লিসেনিং অবজেক্টিভস। আগে হচ্ছে যে আপনাকে সেট করতে হবে আপনি আসলে কি কি শুনবেন। গেট টু নো ইউর কাস্টমার্স বেটার, আইডেন্টিফাই ইনফ্লুয়েন্সার, অ্যাডভোকেট অ্যান্ড ডিট্রাক্টরস, অ্যান্ড লার্ন টু স্পট আ ক্রাইসিস when it's brewing. খুব সিম্পল রুলস, খুব সাধারণ রুলস। আপনাকে অনলাইনে কান পেতে থাকতে হবে, আপনাকে শুনতে হবে অনলাইনে কে কি বলছে আপনার ব্র্যান্ড সম্পর্কে, এবং এটার পাশাপাশি আপনাকে খুঁজে বের করতে হবে আপনার কাস্টমার কারা, তারা কি বলছে। আপনার এই কাস্টমার গ্রুপের কাছে, আপনার এই টার্গেট গ্রুপের কাছে ইনফ্লুয়েন্সার হিসেবে কারা কারা কাজ করে, অ্যাডভোকেট হিসেবে কারা কারা কাজ করে, এবং তাদেরকে ডিমোটিভেট করার পসিবিলিটিস আছে কাদের কাদের। এই চারটা গ্রুপকে খুঁজে বের করে প্রত্যেকটা গ্রুপকে আলাদাভাবে আপনাকে ট্রিট করতে হবে, এবং প্রত্যেকটা গ্রুপকে আলাদাভাবে আপনার মোটিভেট করতে হবে, যাতে করে কিনা তারা শুধুমাত্র আপনার পক্ষেই কথা বলে। এবং যখনই নতুন একটা ক্রাইসিস আসবে, যখনই কোনো একটা অবজেকশন আসবে, যখনই কোনো একটা ঝামেলা তৈরি হবে, সাথে সাথে আপনি যেন সেটাকে আইডেন্টিফাই করতে পারেন এবং সাথে সাথে সেটাকে যেন আপনি ম্যানেজ করতে পারেন। এই লিসেনিং ক্যাপাসিটিটা ডেফিনেটলি আপনার থাকতে হবে। রেজিস্টার ব্র্যান্ডস নেম অ্যাক্রস অল মেজর সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কস, টেক কন্ট্রোল। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আমরা মনে করি যে বাংলাদেশে ফেসবুকটা বেশি চলে, গুগল প্লাসটা আচ্ছা ঠিক আছে এসইওর জন্য রাখতে হয় তাই রাখলাম, লিঙ্কডইনটা আচ্ছা ঠিক আছে লিঙ্কডইনটাও রাখলাম, কিন্তু এর বাইরে টুইটার, ঠিক আছে টুইটারে একটা অ্যাকাউন্ট থাকুক, যেহেতু টুইটারের নাম সবাই চিনে। এই 4-5টা হচ্ছে যে জায়গার বাইরে আসলে কোথাও অ্যাকাউন্ট খোলার দরকার নেই, আর অ্যাকাউন্ট খুললেও ওইভাবে অ্যাক্টিভিটিস থাকার দরকার নেই। কিন্তু it's a very wrong idea. Control what appears in search results by owning your brand in all the major social platforms including Facebook, Twitter, LinkedIn, Google Plus, Pinterest, YouTube. এই কয়টা খুব ভেরি বেসিক, এই কয়টাতে থাকতেই হবে আপনার মানে
অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেইখানে আপনার অ্যাক্টিভিটিস থাকতে হবে, এগুলো খুব ভেরি বেসিক। এবং এইটার সাথে আপনার যে প্রোডাক্ট, যে সার্ভিস, ওই রিলেটেড যদি হচ্ছে যে কোনো ব্লগ থাকে, ওই রিলেটেড যদি কোনো সোশ্যাল মিডিয়া থাকে, ওই রিলেটেড যদি কোনো মানে আদার্স কোনো হচ্ছে ইকোসিস্টেম থাকে, সেই ইকোসিস্টেম গুলোতে, সেই সোশ্যাল মিডিয়া গুলোতে আপনাকে অবশ্যই আপনার প্রেজেন্স এনশিওর করতে হবে, রাইট? এবং ক্রিয়েট হিউম্যান অপটিমাইজ কন্টেন্ট এন্ড সিড ইট ওয়াইজলি। আপনাকে হিউম্যান অপটিমাইজ কন্টেন্ট দিতে হবে। একটা সময় ছিল যখন হচ্ছে যে আমরা মানে শুরুর দিকে যখন এসইও শিখতাম, তখন দেখতাম যে অনেকেই উপদেশ দিতেন আমাদেরকে যে এতবার কিওয়ার্ড ইউজ করেন, কিওয়ার্ড ডেনসিটি এতবার রাখেন, অথবা হচ্ছে যে এই এই বিষয়গুলোকে ফোকাস করেন, এত বড় কন্টেন্ট করেন যাতে করে হচ্ছে যে এটাকে হচ্ছে যে এই গুগল এইভাবে পছন্দ করে, এইভাবে এইটা করে। ফরগেট গুগল, ফরগেট সার্চ ইঞ্জিন। বারবার বলছি যে মানে যদি হচ্ছে যে আমি হিউম্যান অপটিমাইজ কন্টেন্ট তৈরি করতে পারি, তারপর গিয়ে যদি হচ্ছে যে গুগল বা সার্চ ইঞ্জিন গুলোর জন্য হচ্ছে যে আলাদা কোনো ট্রিক্স এন্ড টিপস এন্ড টুইক্স যদি অ্যাপ্লাই করতে হয়, দ্যাটস আ ডিফারেন্ট কেস। কিন্তু প্রাইমারি লেভেলে আমার মোর ফোকাসিং পয়েন্ট থাকবে, ইট শুড বি হিউম্যান অপটিমাইজড, নট ওয়ান ফিট অল ট্যাকটিক্স হ্যাভ। আপনি হচ্ছে যে মানে একটা কন্টেন্ট লিখলেন, সেটা সেই কন্টেন্টটা ফেসবুকেও দিলেন, সেই কন্টেন্টটা আপনি লিঙ্কডইনেও দিলেন, সেই একই কন্টেন্ট গুগল প্লাসে দিলেন, সেই একই কন্টেন্ট হচ্ছে যে 20টা গ্রুপে গণহারে পোস্ট করে দিলেন। ইট রিয়েলি উডন্ট ওয়ার্ক। Get to know your target audience needs and expectation and provide high quality original content to cover these needs in the right context. খুব 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 সিম্পল একটা সূত্র, কিন্তু খুবই সিম্পল একটা সূত্র, যে আমি ধরেন জুতা বেচবো অনলাইনে, রাইট? আমি কি জুতা বেচবো? আমি যে জুতাটা বেচবো সেটা হচ্ছে যে মেয়েদের পার্টি শু। তাহলে এই পার্টি শু কোন মেয়েরা পরে, সমাজের কোন স্তরের? সেটা কি ইকোনমিক ক্লাসে যদি বলি, আমি উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, নিম্নবিত্ত, এই যে ইকোনমিক শ্রেণীর কোন ক্লাসের মেয়েরা এই জুতাটা পরে? আচ্ছা, তাদের মেন্টালিটিটা কি? তারা আসলে কি চায়? তারা পার্টি শু কেনার সময় বা পার্টি শু চুজ করার ক্ষেত্রে তারা কি কি বিষয়গুলোকে ফোকাসে রাখে? এই যে তাদের সাইকোলজি, তাদের ডেমোগ্রাফি, তাদের বিহেভিয়ার, তাদের ইন্টারেস্ট, এই সব কিছুকে হচ্ছে যে বিবেচনায় রেখে যদি তাদের জন্য, তাদের ভালো লাগার মতো যদি হচ্ছে যে কন্টেন্ট আমরা জেনারেট করতে পারি, এই কন্টেন্ট শেয়ার করার দায়িত্ব তারাই নিবে। এবং যত বেশি এই কন্টেন্ট শেয়ার হবে, এই কন্টেন্টের সাথে তারা যত বেশি এঙ্গেজড হবে, তত বেশি এই ব্র্যান্ডের এই কন্টেন্টটা হচ্ছে যে পাবলিসিটি পাবে, রাইট? এবং ক্রিয়েট ইউনিক এক্সপিরিয়েন্সেস কাস্টমার ওয়ান্ট টু শেয়ার। আমরা সবাই সেই পোস্টগুলো শেয়ার করতে চাই। যদি ব্যক্তি হিসেবে বলি, যে পোস্টগুলো, যে কন্টেন্ট গুলো আমাদের জীবনযাত্রাকে প্রতিফলিত করে, আমার রুচিকে প্রতিফলিত করে, আমার টেস্টকে রিপ্রেজেন্ট করে, রাইট? পিপল শেয়ার দেয়ার ফিলিংস, থটস এন্ড এক্সপিরিয়েন্স, অফার দেম ভ্যালুয়েবল এন্ড ইউজফুল এক্সপিরিয়েন্স to bring them closer to your brand, and they will be happy to share it with others. আমি যদি হচ্ছে যে এখন হচ্ছে যে কোনো আমার পেজ থেকে বা হচ্ছে যে আমার কোনো একটা ব্র্যান্ডের পেজ থেকে যদি মানে তাদেরকে মানে বলি যে ভাই, এই যে আমার নতুন একটা প্রোডাক্ট লঞ্চ হয়েছে, তোমরা সবাই এই প্রোডাক্টটা গণহারে শেয়ার দাও যাতে সবাই জানতে পারে, ইট উডন্ট ওয়ার্ক অ্যাকচুয়ালি। কারণ হচ্ছে যে কেউ আসলে মানে আমার প্রোডাক্টের প্রমোশন করার জন্য মানে ঠিকা নিয়ে বসে নাই। বাট ওই সেম প্রোডাক্টের ক্ষেত্রে আমরা যদি তাদের জন্য কোনো একটা স্টোরি বানাইতে পারি, তাদের জন্য হচ্ছে যে কোনো একটা গেম বানাইতে পারি, তাদের জন্য যদি কোনো একটা হচ্ছে যে এমন একটা হচ্ছে যে তাদের এক্সপিরিয়েন্স দিতে পারি, যাতে করে হচ্ছে যে তারা মনে করে ওয়াও, এটা তো আমার কথাই বলছে। হ্যাঁ হ্যাঁ, আমি তো এই কথাটা বলতে চেয়েছিলাম, কিন্তু আসলে এত তো গুছিয়ে বলতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, এটা শেয়ার দিই, এটা হচ্ছে যে মানে তাহলে সবাই জানবে যে আমি আসলে এই কথাটা বলতে চেয়েছিলাম, রাইট? তো এই এক্সপিরিয়েন্স শেয়ার করাটা, এই তাদের হচ্ছে যে তাদের তাদের মতো করে তাদের কাছে তাদের কন্টেন্ট গুলোকে পৌঁছে দেওয়াটা একটা ব্র্যান্ডের জন্য আসলেই খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। ইন কেস অফ কমপ্লেন, কিপ দ্য কমিউনিকেশন ক্লিয়ার। এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ক্রুশিয়াল। যদি 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 আমরা কোন মানে একটা ব্র্যান্ড যদি কখনো মিস্টেক করে, তাহলে সেই ব্র্যান্ডের সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে যে এটাকে অ্যাকনলেজ করা। এবং এই কাজে হচ্ছে যে সবচেয়ে বেশি এগিয়ে হচ্ছে যে জাপানিজরা। তারা তাদের যে কোনো ভুলকে তারা স্বীকার করে এবং সবিনয়ে সেই ভুলের জন্য তারা ক্ষমা চায়। আমার মনে হয় জাপানিদের এই বিষয়টাকে আমরা সারা বিশ্বের সবাই আমাদের মডেল হিসেবে নেওয়া উচিত, এবং বিশ্বের অনেক কান্ট্রি জাপানকে এই বিষয়ে হচ্ছে যে মডেল হিসেবে নেয়।
ঠিক আছে, এবং এটাকে অ্যাকনলেজ করার সাথে সাথে, স্বীকার করার সাথে সাথে ভুলটা আসলে কোথায় হয়েছিল, কেন হয়েছিল, সেই বিষয়টা যত দ্রুত সম্ভব সেটাকে হচ্ছে যে পাবলিকলি অ্যানাউন্স করা, যাতে কিনা হচ্ছে যে মানে যাতে কিনা হচ্ছে যে সবাই বুঝতে পারে যে না, আমরা আমাদের ভুলটাকে স্বীকার করে নিয়েছি, এবং এই ভুলের ক্ষেত্রে হচ্ছে যে ভুলটা যেন আর না হয় সেক্ষেত্রে হচ্ছে যে আমরা খুব সচেতন আছি, রাইট? এবং এটা হচ্ছে যে অনেক বাজে ইমপ্রেশন থেকে, অনেক হচ্ছে যে খারাপ অভিজ্ঞতা থেকে হচ্ছে যে বাঁচিয়ে দেয়। জাস্ট একটা মানে জাস্ট একটা হচ্ছে যে ঘটনা শেয়ার করি, ঘটনা বলতে একটা সিনারিও শেয়ার করি আপনাদের সাথে। ধরেন ধরেন আপনি অফিসে হচ্ছে যে কোনো একটা ভুল করে ফেলেছেন। ওই ভুলটা করার পরে আপনি বসের কাছে গিয়ে হচ্ছে যে স্বীকার করলেন যে বস, আমি এই ভুলটা করে ফেলেছি, আসলে এটা আমার করা উচিত হয় নাই, এটার ফলে এই সম্ভাব্য ক্ষতি হতে পারে, আমি এখনই হচ্ছে যে দেখছি এই ভুলটা থেকে, এই ক্ষতি থেকে আমরা কিভাবে বেঁচে উঠতে পারি। এটা একটা বিষয়। অথবা আপনি হচ্ছে যে ভুলটা করলেন, ভুলটা করার পরে বস আপনাকে যখন চার্জ করলো, তখন আপনি খানিকক্ষণ আমতা আমতা করে বললেন যে না বস, এটা তো আসলে এই কারণে হয়েছে, অমুক সাহেব হচ্ছে যে আসলে এটা করেছিলেন, এই কারণে আসলে আমি কনসেন্ট্রেশন দিতে পারি নাই। Which one is more dangerous? Just think about this. Avoid to solve the wrong problem. ম্যাক্সিমাম অনেক সময় যেটা হয় যে হচ্ছে যে আমরা এমন প্রবলেমকে সলভ করতে যাই যে প্রবলেমটা আসলে আমাদের সলভ করার কথা না, যে প্রবলেমটা আসলে আমাদের রিলেটেড কোনো প্রবলেম না। সো টেক টাইম টু অ্যানালাইজ দ্য ইস্যু ইউ আর ফেসিং, identify the reason that provoked it, set up your detailed action plan, and only then start acting. আপনার যখনই হচ্ছে যে কোনো একটা প্রবলেম ক্রিয়েট হবে, তখন ওই প্রবলেমটাকে হচ্ছে যে ফেস করার আগে ওই প্রবলেমটাকে আইডেন্টিফাই করেন যে কি কারণে এই প্রবলেমটা হয়েছে, কি কারণে এই প্রবলেমটা হচ্ছে যে কে এটাকে প্রভোক করেছে, এবং আপনার ডিটেল অ্যাকশন প্ল্যানটাকে আগে গুছিয়ে নেন। দেন ওইটাকে হচ্ছে যে মানে ওইটা নিয়ে কাজ করা শুরু করেন। কারণ আপনি যখনই একজনের সাথে কমিউনিকেট করা শুরু করবেন, যখনই একজনের সাথে চ্যাট করা শুরু করবেন, বা তার মেসেজের রিপ্লাই দেওয়া শুরু করবেন, বা তার কমেন্টস এর রিপ্লাই দেওয়া শুরু করবেন, তখন কিন্তু হচ্ছে যে আপনি যদি প্রিপেয়ার্ড না থাকেন, তাহলে যে কোনো একটা পয়েন্টে গিয়ে আপনি ভুল করে বসতে পারেন, আর ওই ভুলটাই আপনার জন্য একটা ডিজাস্টার পয়েন্ট হিসেবে দাঁড়িয়ে যেতে পারে। অ্যান্ড বি অ্যাওয়ার অফ স্যাটারডে মর্নিং। It has been measured globally that people take more time to get on social media on weekends and complain about you or praise you. আচ্ছা, এখানে একটু ক্লিয়ার করে নেই, এটা হচ্ছে যে যেহেতু হচ্ছে যে আমেরিকা বেসড একটা কোম্পানির হচ্ছে যে প্রেজেন্টেশন, আমেরিকায় স্যাটারডে এন্ড সানডে এই দুই দিন হচ্ছে যে হলিডে থাকে। মোরালেস আমাদের ক্ষেত্রে হবে হচ্ছে যে বেসিক্যালি ফ্রাইডে মর্নিং, রাইট? আমাদের হচ্ছে যে শুক্রবার এবং শনিবার এই দুইটা দিন হচ্ছে যে হলিডে থাকে। তো শুক্রবার এবং শনিবারে যেটা হয় সেটা হচ্ছে যে মোটামুটি লোকজন ছুটিতে থাকে, এবং মোটামুটি একটু হলিডে মুডে থাকে। তখন হচ্ছে যে আড্ডাটা বেশি হয়, গসিপিংটা বেশি হয় তাদের হচ্ছে যে এই ওই সময়টায় তারা হচ্ছে যে দেখা যায় যে হয় কোনো একটা ব্র্যান্ডের 14 গোষ্ঠী উদ্ধার করার কাজে নেমে গেছে, অথবা হচ্ছে যে ওই ব্র্যান্ডটাকে হচ্ছে যে কোনো কারণে স্যাটিসফাইড হয়ে ওই ব্র্যান্ডের সুনাম গাচ্ছে। তো বৃহস্পতিবার পর্যন্ত অফিস টফিস করে গিয়ে আপনি মনে করলেন যে না, আমার হচ্ছে যে ব্র্যান্ড ম্যানেজমেন্ট টিম বা আমার ডিজিটাল মার্কেটিং টিম শুক্রবার সকালবেলা জম্পেশ একটা ঘুম দেবে। ডোন্ট ডু দ্যাট। কাউকে না কাউকে ওই সময় ওই মুহূর্তে এই শুক্রবার এবং শনিবার অ্যাওয়ার্ড থাকতে হবে যে আসলে অনলাইনে আমার ব্র্যান্ডটাকে নিয়ে কি হচ্ছে, রাইট? এই বিষয়টা খুব সতর্ক থাকা, এবং এঙ্গেজ অ্যাডভোকেটস অ্যান্ড বিল্ড অ্যাফিলিয়েশন। 80% of reach from marketing campaigns come from amplification through advocacy, according to a July 2013 study by Social Ogilvy। সোশ্যাল এট অগলবি, অগলবির একটা সোশ্যাল উইং সোশ্যাল মিডিয়া উইং, তাদের টোটাল হচ্ছে যে সার্ভেতে এই বিষয়টা উঠে এসেছে, এবং এটা খুব ট্রু, খুব রিয়েলি ট্রু। ধরেন হচ্ছে যে আপনার কোনো একটা বন্ধু হচ্ছে যে বাইক লাভার, সে খুব বাইক ফ্রিক, সে হচ্ছে যে সারাদিন বাইক নিয়ে ঘাটাঘাটি করে, এটা করে ওইটা করে সেটা করে। আপনি বাইক কিনতে যাওয়ার আগে একবার হইলেও তাকে কিন্তু একটা নক দিবেন, রাইট? যে দোস্ত, বাইক কিনবো একটা, কোনটা ভালো হয় কত, আমার বাজেট তো এত। এখন দেখেন সে কি করছে, সে হচ্ছে যে অ্যাডভোকেসি করছে কিন্তু আপনাকে, এবং তাদের সাথে এই রিলেটেড এই বাইক ক্লাব, আপনি যদি হচ্ছে যে বাইকের বিজনেস করেন, তাহলে যারা বাইক লাভার আছে, যারা বাইক ক্রেজি আছে, তাদেরকে যদি আপনি মোটিভেট করতে পারেন, তাদেরকে যদি হচ্ছে যে আপনার ব্র্যান্ড সম্পর্কে, আপনার এই বাইকের প্রোডাক্ট গুলো সম্পর্কে তাদের একটা পজিটিভ অ্যাফিলিয়েশন গ্রো করতে পারেন,
তাহলে কিন্তু আপনার বিজনেস করাটা অনেক বেশি ইজি হয়ে যায়, আপনার ব্র্যান্ডিংটা অনেক বেশি ইজি হয়ে যায়। এবং পজিশন ইজ এভরিথিং, পিক আপ ইউর চেয়ার। ইউ হ্যাভ আ ব্র্যান্ড অ্যান্ড ইউর ব্র্যান্ড হ্যাজ ইটস ভ্যালু অ্যান্ড ইউএসপি। ইউএসপির বিষয়টা একটু শেয়ার করি, হয়তো বা অনেকেই হচ্ছে যে ইউএসপি বিষয়টা একটু মানে আননোন লাগতে পারে। ইউএসপি হচ্ছে যে ইউনিক সেলিং পজিশন। ধরেন হচ্ছে যে ল্যাপটপ সবাই বিক্রি করছে, ল্যাপটপ সবাই বিক্রি করছে, রাইট? তাহলে এই সবাই ল্যাপটপের সাথে আমি যদি আজকে মার্কেটে নতুন একটা ল্যাপটপ নিয়ে আসি, তাহলে আমার ল্যাপটপটা অন্য 10 জনের ল্যাপটপের থেকে কেন ডিফারেন্ট, এই বিষয়টাকে আমাকে একটা বাক্যে ব্যাখ্যা করতে হবে, বা একটা আমার সেলিং পজিশনিং থাকতে হবে যে ঠিক এই কারণে আমার এই প্রোডাক্টটা অন্য সবার থেকে আলাদা। দিস ইজ কল্ড ইউনিক সেলিং পজিশনিং বা ইউনিক সেলিং পয়েন্ট। আইডেন্টিফাই দেম টু ইউ অ্যান্ড ইউর টার্গেট অডিয়েন্স, স্টে কনসিস্টেন্ট। তাহলে আমাকে যেটা করতে হবে, আমার নিজের ব্র্যান্ড পজিশনিংটাকে হচ্ছে যে খুব ভালোভাবে আইডেন্টিফাই করতে হবে, আমার ব্র্যান্ডিং এর পজিশনিং কোনটা, এবং আমার ব্র্যান্ডের কোর ভ্যালু গুলো কি কি, এবং আমার ব্র্যান্ডের ইউনিক সেলিং পয়েন্ট কি। এই তিনটা জিনিসকে আইডেন্টিফাই করার পরে যেটা করতে হবে, আমার টার্গেট অডিয়েন্স কারা তাদেরকে আমার খুঁজে মানে সিলেক্ট করতে হবে, এবং খুব স্পেসিফিক্যালি আমার টার্গেট অডিয়েন্সটাকে সিলেক্ট করতে হবে যে ইয়েস, this and this type of people are my target audience, এবং this is their behavior, this is their demography, and this is their psychological matters, এবং এই মানে প্যারামিটার গুলো দিয়ে হচ্ছে যে তারা প্রভাবিত হয়, এই বিষয়গুলো দিয়ে তারা হচ্ছে যে নেতিবাচক ভাবে প্রভাবিত হয়। এই সব কিছু আইডেন্টিফাই করার পরে যেটা করতে হবে, ওই টার্গেট অডিয়েন্সের কাছে আমার এই ব্র্যান্ডের পজিশনিং আমার এবং আমার এই ইউনিক সেলিং পয়েন্টস, এই বিষয়গুলোকে খুব ক্লিয়ারলি তাদের কাছে ডেমনস্ট্রেট করতে হবে, খুব ক্লিয়ারলি তাদের কাছে পৌঁছে দিতে হবে, এবং এই বিষয়ে এই জায়গাটায় কনসিস্টেন্সি গ্রো করতে হবে। যেমন দেখেন, আমরা যদি হচ্ছে যে বাংলাদেশের টেলকো গুলোকে নিয়ে বলি, তাহলে হচ্ছে যে জিপির একটা নিজস্ব ব্র্যান্ড আইডেন্টিটি আছে, রাইট? জিপি সেই বছরের পর বছর ধরে একটা দীর্ঘ সময় ধরে নীল রংটাকে মানে কন্টিনিউ করতে করতে এমন ভাবে এমন জায়গায় নিয়ে গেছে যে নীল কোনো কিছু দেখলেই আমার জিপির কথা মনে পড়ে যায়, এবং এই জায়গাটাতে কনসিস্টেন্স থাকতে হবে, রাইট? এবং সবচেয়ে বড় কথা, ইটস নট অ্যাবাউট টেকনোলজি। এখন বলতে পারেন যে মানে আমরা নিজেরা টেক গাই হয়ে আমি বলছি যে এটা টেকনোলজি না, আসলে টেকনোলজি না। মার্কেটিং ইজ আ প্ল্যাটফর্ম অ্যাগনোস্টিক, মানে মার্কেটিং ইটস অল অ্যাবাউট সাইকোলজি, টেকনোলজি ইজ জাস্ট হেল্পিং হ্যান্ড। আমি যদি ডিজিটাল মার্কেটিং এর কথা বলি, তাহলেও ঠিক সেম কথাটা বলতে হবে আমাকে। মার্কেটিং ইজ অল অ্যাবাউট সাইকোলজি, মার্কেটিং ইজ অল অ্যাবাউট কমিউনিকেশন। তো এই কমিউনিকেশন এবং এই সাইকোলজি, এইটাকে মেজর না করে যদি হচ্ছে যে আমি আমার কন্টেন্ট গুলোকে ডিসবার্স করি, তাহলে হচ্ছে যে আমার রেপুটেশনের অবস্থা রিয়েলি 12টা বেজে যাবে। অ্যান্ড দিন শেষে ইটস অল অ্যাবাউট পিপল, ইটস অল অ্যাবাউট কমিউনিকেটিং উইথ কনজিউমার্স অ্যান্ড কভার দেয়ার নিডস। ওই আমার কনজিউমারদের সাথে হচ্ছে যে কমিউনিকেট করা এবং তাদের নিডটাকে হচ্ছে যে বুঝে সেই অনুযায়ী আমার কন্টেন্ট ডেলিভারি দেওয়া, এটা হচ্ছে যে আমার প্রাইম প্রায়োরিটি হওয়া উচিত। এবার আসি কিছু টুলস এর কথায়, যে যে জায়গাগুলো থেকে হচ্ছে আমরা শুরু করতে পারি। প্রথম কথাই হচ্ছে যে গুগল সার্চ। ইউজ দ্য সেম টুল দ্যাট ইউর কাস্টমার্স আর ইউজিং টু সার্চ অ্যাবাউট ইউর ব্র্যান্ড। আমার কনজিউমাররা সার্চ করলে যে ধরনের কিওয়ার্ড দিয়ে সার্চ করে আমাকে খুঁজে পাওয়ার পসিবিলিটিস আছে, সেগুলো দিয়ে আগে নিজে সার্চ করে দেখা যে ইয়েস, মানে আবার হচ্ছে যে ব্র্যান্ডের রেপুটেশনের কোন অবস্থায় আছে। মেনশন ডট নেট এর একটা ভালো সার্ভিস আছে, দে আর মনিটরিং মিলিয়ন্স অফ সোর্সেস ইন 42 ল্যাঙ্গুয়েজেস। গুগল অ্যালার্টস এর একটা ভালো সার্ভিস আছে, সেটা হচ্ছে যে গুগল অ্যালার্টে যদি আমরা সার্চ প্যারামিটার গুলো ধরে হচ্ছে যে যদি অ্যালার্ট গুলো রেডি করে রাখতে পারি, তাহলে ওই রিলেটেড কোনো কিছু যখনই গুগলে অ্যাপিয়ার হবে, তখনই সাথে সাথে মেইল চলে আসবে এবং গুগল অ্যালার্টে চলে আসবে। হটসুটের প্রিমিয়াম সার্ভিস গুলো আছে, এবং দিস ইজ রিয়েলি রিয়েলি ইমপ্রেসিভ সার্ভিসেস, অ্যান্ড ইউ ক্যান ম্যানেজ অল অফ ইউর সোশ্যাল মিডিয়া মানে প্রোফাইলস অ্যান্ড মনিটর ইউর এসএম সোশ্যাল মিডিয়া রেপুটেশন। তো ওয়াইল্ড ফায়ারের সার্ভিসটাও মোটামুটি বেশ ভালো। এই টুলস, বেসিক টুলস গুলো আমরা ইউজ করতে পারি। অ্যান্ড সব সময় মনে রাখবেন, মেসি ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট প্লেয়ার, কিন্তু তারও একজন কোচ আছে। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং? মেসি ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট প্লেয়ার, বাট তারও একজন কোচ আছে। So you need professionals to create a solid strategic framework. Everybody can set up a social media account, but you need a well-structured social brand strategy to get people engaged and talking about your brand.
আমি যদি মনে করি যে না ঠিক আছে আমি তো ফেসবুক খুলতেই পারি, তাহলে আমার ব্র্যান্ডের জন্য কেন আবার প্রফেশনাল দরকার? না, ফেসবুক পেজ খোলার জন্য, ফেসবুকে পোস্ট বুস্ট আপ করার জন্য, বা হচ্ছে যে ফেসবুকে 2 4টা 5টা 10টা হচ্ছে যে পোস্ট দেওয়ার জন্য আসলে প্রফেশনালসদের দরকার নেই। কিন্তু আমি যদি চাই যে সোশ্যাল মিডিয়ায়, অনলাইন মিডিয়ায়, অনলাইনের হচ্ছে যে বিভিন্ন প্ল্যাটফর্মে পিপল আমাকে নিয়ে খুব পজিটিভলি হচ্ছে যে তাদের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করবে এবং আমার প্রতি, আমার ব্র্যান্ডের প্রতি লয়াল থাকবে, তখন আসলেই আসলে এক্সপার্টাইজের প্রয়োজন, তখন আসলেই হচ্ছে যে স্পেশালাইজেশনের প্রয়োজন। ঠিক এই জায়গাগুলোই হচ্ছে যে সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজিস্টরা করে থাকেন। অ্যান্ড ওয়ান মোর থিং, ইউ নিড প্রফেশনাল অ্যাডভাইস টু ম্যাক্সিমাইজ ইউর আরওআই। এবং আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্ট কে ম্যাক্সিমাইজ করার জন্য আসলেই প্রফেশনালদের দরকার পড়ে। সো বি প্রিপেয়ার্ড অ্যান্ড ডোন্ট বি অ্যাফ্রাইড অফ দ্য নিউ। নতুন কিছু করার জন্য কখনোই ভয় পাবেন না। নতুন যে কোনো আইডিয়া বাস্তবায়ন করার জন্য আবার কখনো চিন্তা করবেন না আচ্ছা ঠিক আছে এটা তো নতুন জিনিস, আমার অনলাইন রেপুটেশনে 12টা বাজিয়ে দেয় কি দেয় না, এই বিষয়কে নিয়ে কখনো ভয় পাবেন না। বাট নতুন কোনো কিছু ইমপ্লিমেন্ট করার আগে বা আপনার কন্টেন্ট ডিস্ট্রিবিউশনের আগে সবসময় প্রিপেয়ার্ড হয়ে কন্টেন্ট ডিস্ট্রিবিউশন করবেন। বাট অলওয়েজ কিপ ইউর ব্র্যান্ড ক্লিয়ার। সবসময় আপনার ব্র্যান্ডটাকে ক্লিয়ার রাখবেন, আপনার ভয়েসটা ক্লিয়ার যেন থাকে এবং আপনার মেসেজটা যেন ক্লিয়ার থাকে এবং কনজিউমার যেন বোঝে ইয়েস ইউ আর দিস দিস অ্যান্ড দিস এবং ইউ আর ডুইং দিস 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 অ্যান্ড দ্যাট, রাইট? এই জিনিসটা যেন হচ্ছে যে আপনার কনজিউমার যেন খুব ক্লিয়ারলি বুঝতে পারে যে আপনার ব্র্যান্ডটা কি নিয়ে, আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা আসলে কি নিয়ে, এবং আপনার প্রোডাক্ট এবং বা সার্ভিসটা নিলে তার আসলে কি উপকার হবে, এই বিষয়টা যেন সবসময় ক্লিয়ার থাকে। অ্যান্ড ডোন্ট ফরগেট, the brand is no longer what we tell the consumer it is. It is what consumer tell each other to it is. এটা হচ্ছে যে স্কট কুক, মানে ইনটুইটের হচ্ছে যে ওনার স্কট কুকের হচ্ছে যে খুব বিখ্যাত একটা ডায়লগ বা বিখ্যাত একটা উক্তি, যে আমরা আমাদের সম্পর্কে যা বলছি এটা আসলে ব্র্যান্ডিং না। আমার একজন কনজিউমার বা কাস্টমার বা প্রবাবল কনজিউমার আমাদের এই ব্র্যান্ড সম্পর্কে আরেকজন কনজিউমারের কাছে যা বলছে, this is actually called brand and this is actually on our reputation, সেটা অনলাইন রেপুটেশনই বলি আর অফলাইন রেপুটেশনই বলি। সো থ্যাংক ইউ অল, এবং এত সময় ধরে, ধৈর্য ধরে, এত রাত ধরে আমার কথা শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।